না, এত ব্যাপক মানে শিক্ষা জগতে এত ব্যাপক ধরনের এত ব্যাপক কেলেঙ্কারি, এটা কিন্তু আমরা কোনোদিনও, যতদিন আমি সাংবাদিকতা করেছি 36 বছর, ততদিনে কিন্তু আমি দেখিনি। এবং আগে শুনিও নি যে এর আগেও যে হয়েছিল, সেটাও শুনিনি। কারণ যে কোনো ধরনের এই ধরনের আমরা দুর্নীতি যাই দেখেছি কিনা পরীক্ষা সংক্রান্ত, হ্যাঁ। সেখানে আলটিমেটলি যখন ঠিকভাবে তদন্ত হয়েছে, হুম। সেই কিন্তু যে যে নিয়ামক সংস্থা, হুম। তার মধ্যেই কিন্তু আসল মানে ভূতটা ধরা পড়েছে আর কি, আলটিমেটলি যে কোনো জায়গাতে। কারণ গত পার্লামেন্টে অনেক ইম্পর্টেন্ট ইস্যুতে, যেটা বাইরে তৃণমূল কংগ্রেস গলা ফাটিয়েছে, কিন্তু সংসদে গিয়ে তাদেরকে কিন্তু প্রতিবাদও করতে দেখা যায়নি। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নেট এবং নিট কেলেঙ্কারি, যা নিয়ে এখন সারা দেশ উত্তাল। আমরা এই আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে পেয়েছি ডক্টর দেবদূত ঘোষ ঠাকুরকে। ডক্টর দেবদূত ঘোষ ঠাকুর আনন্দবাজারের প্রাক্তন চিফ রিপোর্টার। তিনি সংবাদ জগতের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার পরে, অবসর গ্রহণের পরে তিনি রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ম্যাকাউটের এখন পরামর্শদাতা। অতএব বুঝতেই পাচ্ছেন তিনি একদিকে সাংবাদিক এবং অন্যদিকে তিনি সরাসরি ছাত্রদের সঙ্গে এবং শিক্ষা জগতের সঙ্গে যুক্ত। তাই দুটো দিক থেকেই তিনি বিষয়টিকে দেখতে পারবেন। তো আমরা প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি দেবদূত দাকে তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের দর্শকদের তরফ থেকে তাকে ধন্যবাদ। দেবদূত দার এই আলোচনাটা আমরা খুব সংক্ষেপে করব, এবং আগামী কিছুক্ষণ আপনারা সবাই দেখুন। এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে আগামী কিছুক্ষণ। দেবদূত দা, প্রথমেই আমি যেটা আপনার কাছে জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে দেশে এত বড় কেলেঙ্কারি এই রকম মাপের এর আগে কি কখনো তোমার সাংবাদিক জীবনে বা কখনো তুমি দেখেছো? না, এত ব্যাপক মানে শিক্ষা জগতে এত ব্যাপক ধরনের এত ব্যাপক কেলেঙ্কারি, এটা কিন্তু আমরা কোনোদিনও, যতদিন আমি সাংবাদিকতা করেছি 36 বছর, ততদিনে কিন্তু আমি দেখিনি। এবং আগে শুনিও নি যে এর আগেও যে হয়েছিল, সেটাও শুনিনি। হ্যাঁ, এই আহ, আহ, দুর্নীতিটার একটা ব্যাপ্তি দেখে বোঝা যাচ্ছে দুর্নীতিটা সম্ভবত ধরা পড়লো এখন, ফাঁস হয়ে গেল এখন। তার নানা রকম রাজনৈতিক ব্যাখ্যা আসছে, যেহেতু মোদি কমজোরি হয়ে গেছে তাই বিষয়টি সামনে এসছে, সেটা যাই হোক। কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে এই দুর্নীতিটা একদম নতুন নয়, ফাঁস হয়েছে, সম্ভবত সামনে এসছে নতুন। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে এই দুর্নীতিটা সম্ভবত চলছিল। এটা তোমার কি মনে হয়? আসলে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনেই এইটা কিন্তু একটা ধারা আছে আর কি। বিভিন্ন জায়গায় হয়তো কুচকাজ বিভিন্ন জায়গায় হয়েছে, যেমন মধ্যপ্রদেশে হয়েছে, তার আগে ব্যাপক মহারাষ্ট্রে হয়েছে। কেলেঙ্কারি, ব্যাপক কেলেঙ্কারি হ্যাঁ, তো হয়েছে। তো এরকম এরকম কুচকাজ কিন্তু হয়েছে। কিন্তু এগুলো যে হয় না, তো তো একেবারে বলা যায় না। এই যে কিছু কিছু সংস্থা আছে, তারা বলে আমাদের এখানে থেকে পড়লে পরে তাদের এটা পুরো একদম এই এই কম্পিটিটিভ পরীক্ষায় উচ্চ র্যাঙ্কিং পাওয়াটা একদম সুনিশ্চিত। হুম। সেইটা তো, এটা তো আর মানে জ্যোতিষবিদ্যা বা অঙ্ক নয়, এটা আগে থেকে কেউ মেলাতে পারে না। তো অনেকেই ধারণা করছিলেন যে এর পিছনে কিছু কিছু থাকতে পারে, এবং হুম। সেটা যে এরম ভাবে বাইরে আসবে, সেটা কিন্তু ভাবা যায়নি। হ্যাঁ, সরকার সেটাই বলেছিল যে এরকম নানা রকম প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে, দুর্নীতির ঘটনা ঘটে। তাই আমরা এসবগুলোকে যাতে খুব স্বচ্ছভাবে করা যায়, সেই জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ তৈরি করা হবে, এবং সেখানে খুব স্বচ্ছতার সঙ্গে কোনো দুর্নীতি থাকবে না, কোনো গোলমাল থাকবে না। এবং সেইভাবেই তারা এই এই সংস্থাটাকে তৈরি করে, এবং সেই সব সংস্থার আন্ডারে সমস্ত কিছুকে নিয়ে আসা হয়। তো এখন দেখা যাচ্ছে যেন সর্ষের মধ্যেই ভূত। একদম। কিংবা কিংবা বলা যায় বাঘের ঘরে ঘোগের বাসা। কারণ ভাগের ঘরে। ব্যাপারটা হচ্ছে যে, কারণ যে কোনো ধরনের এই ধরনের আমরা দুর্নীতি যাই দেখেছি কিনা পরীক্ষা সংক্রান্ত, হ্যাঁ। সেখানে আলটিমেটলি যখন ঠিকভাবে তদন্ত হয়েছে, হুম। সেই কিন্তু যে যে নিয়ামক সংস্থা, হুম। তার মধ্যেই কিন্তু আসল মানে ভূতটা ধরা পড়েছে আর কি, আলটিমেটলি যে কোনো জায়গাতে। সুতরাং এইটা ওইখানে একদম উঁচু জায়গা থেকে নিজের লোক যদি কেউ না থাকে, মানে এখানে তো এটা তো একজন হওয়া সম্ভব নয়, একাধিক একটা নেটওয়ার্ক আছে। সে নেটওয়ার্কের যে যে কিংপিন, সেও ওই সংস্থার ভেতরে আছে। এবং তার সঙ্গে যে শাখা প্রশাখা, তারা যে নিশ্চিত এর মধ্যে আছে, না নিয়ে এটা এটা হয় না। কারণ আমরা যখন ছোটখাটো আমরা পশ্চিমবঙ্গে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফাঁস কেলেঙ্কারি দেখেছি আর কি, হুম। সেখানেও দেখেছি যে আমাদের এই মানে এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, তাদের ভিতর থেকে কিন্তু প্রশ্নপত্রটা ফাঁস হয়েছে। মাধ্যমিকে যখন যে সময় অভিযোগ উঠেছে, সবসময় দেখা যায়, বা আমাদের এই স্কুল সার্ভিস কমিশন বা কলেজ কমিশন। সার্ভিস কমিশন হচ্ছে, সেখানে খুব চেয়ারম্যানরাই এর সঙ্গে জড়িয়ে পড়ছেন।
সুতরাং বড় মাথা যদি এর সঙ্গে না থাকে, তাহলে কিন্তু এরকম সুচারুভাবে এবং গভর্নমেন্ট মেশিনারি নিয়ে, আমি তো একা একা একটা সংস্থা নেই, এগুলো সব স্বশাসিত সংস্থা, তাকে যে একটা ব্যাপক জিনিস করতে গেলে তাকে সরাসরি যে হয় কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার, প্রত্যেকের কারো না কারো একটা উচ্চ জায়গার কারো একটা মাথায় হাত না থাকলে কিন্তু এরকম ধরনের কেলেঙ্কারি কখনোই সম্ভব না। এই তুমি চেয়ারম্যানের প্রসঙ্গে যেটা বললে, যে এখানেও খুব একটা বড় অভিযোগ উঠেছে যে এনটিএর যিনি চেয়ারম্যান, প্রদীপ যোশী, প্রদীপ কুমার যোশী, তিনি মধ্যপ্রদেশ থেকেই ওই ব্যাপম কেলেঙ্কারির সঙ্গেও তার একটা বোধহয় সংযোগ ছিল, এবং তার কাজের দক্ষতায় মুগ্ধ হয়ে আমাদের মোদী সরকার তাকে এই এনটিএ চেয়ারম্যান করেন। এবং সব থেকে মজার যে অভিযোগটা উঠেছে, যে তিনি এই কাণ্ড যখন এই নিট কেলেঙ্কারির কথাটা সামনে আসে, তখন তিনি যে হাই পাওয়ার কমিটি তৈরি করেন তদন্তের জন্য, যেটাতে তিনি তার নিজেই তার মাথা হয়ে বসেন, মানে তিনি নিজের কীর্তিকলাপের তদন্ত তিনি নিজেই করবেন। এই ব্যাপারটা কতটা স্বচ্ছ হতে পারে, এটা কিরকম ভাবে দেখছেন? এটা কখনোই হতে পারে না, এটা কখনোই তো হয় না। তো আপনি তো আমাদের পশ্চিমবঙ্গে এই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ব্যাপার জানেন, যে এটা পরামর্শদাতা কমিটি তৈরি করা হচ্ছিল, তার মাথায় যে লোকটা এই জিনিসগুলো করেছে তাকে এই পরামর্শদাতা কমিটির মাথা, এবং আলটিমেটলি সে তো এখনো জেলবাস করছে। মানে হচ্ছে যে এটা এমন ভাবে একটা তৈরি করে যে যে জিনিসটাকে ধরবে, যে পরামর্শ দিয়ে বলবে না না তুমি স্বচ্ছ আছো কি স্বচ্ছ নেই, সে লোকটাই যদি মানে কি বলবো, মানে নিজের লোক এবং দুর্নীতিবাজ হয়, তাহলে তো কিছু করার নেই, যে আমি আমি আমার পরীক্ষা নেব। এটা তো কোনোদিন হতে পারে না, কিন্তু এইটা বিভিন্ন ক্ষেত্রে হয়ে যাচ্ছে। আর যেটা আগে একটা বলছি না, যে ব্যাপন কেলেঙ্কারি, এই ব্যাপন কেলেঙ্কারি যদি ঠিক মতো তদন্ত হতো, যদি শাস্তি হতো, তাহলে এই যোশী কিন্তু আর কোনোদিনও এইখানে আসতে পারতেন না। আমার যোশীর ক্রেডিটটা হচ্ছে যে এত সব চাপের মধ্যেও সে নিজেকে কিন্তু ক্লিন রেখে দিয়েছে, যে তাকে কিন্তু আচ্ছা। কখনো সে কিন্তু কোনোদিন ধরা পড়েনি। এটাই তার সব থেকে ক্রেডিট, যে আমি আমার ভাবমূর্তিটা একদম অক্ষুণ্ণ রেখে দিয়েছি, যে আমায় কেউ ধরতে পারবে না। সেইটা এইগুলো কিন্তু এই মানুষগুলোর সব থেকে বড় ক্রেডিট। হ্যাঁ, তার মানে এই চেয়ারম্যান নিজে যখন সেই কমিটির মাথায় থেকে তদন্ত করবে, তার মানে একটা জিনিস এই সংশয় তৈরি হতেই পারে, যে এই তদন্ত, এইটাও, এই দুর্নীতিটাও পুরোপুরি ধামাচাপা দেওয়ার একটা ব্যবস্থা তৈরি হচ্ছে। একদম ঠিকই তো। এটা হচ্ছে ব্যাপারটা, মানে ওনাকে চেয়ারম্যান, নিজেকে নিজে চেয়ারম্যান করার অর্থ হচ্ছে যদি কোনোদিন কিছু মানে অল্প বিস্তর ফাঁস হয়ে যায়, সেটাকে ওই পুলচিস লাগানো বলি না আমরা, কোনো ফোড়া হলে হ্যাঁ। পুলচিস লাগাই যাতে ফোড়াটা না বাঁধতে পারে, সেই ধরনের ব্যাপার। কিন্তু যেটা প্রথমেই সুব্রত যেটা বলছিল, যে এই যে এখন রাজনৈতিক যে অবস্থানটা, যে কেন্দ্রীয় সরকারের যে একটা দুর্বল একটা একটা রাজনৈতিক হ্যাঁ। একটা প্রভাব, সেইটা হয়ে যাওয়াতেই এইটা এমন ভাবে এটা সেই আগ্নেয়গিরিকে যেমন চেপে রাখা যায় না, সেইটা হুম। এরকম ফেটে বেরিয়ে গেছে আর কি। না হলে পরে এই যে জোট সরকার চালানো কিন্তু মুশকিল হয়ে যেত, কিন্তু কেউ না কেউ তেমন এই জোট সরকারের সঙ্গে অনেকে তো সরকারও চালায়। এই যারা জোট এখন আমাদের এই এনডিএ যারা জোট আছে, তাদের মধ্যে মহারাষ্ট্রে যারা জোট, তারা সংসদ ওখানে সরকার চালায়, নীতিশ কুমার বিহারে সরকার চালায়, হুম। চন্দ্রবাবু নাইডু ওখানে সংসদ চালায়। আচ্ছা। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে সরকার যারা চালাচ্ছে তাদের পক্ষে এই চাপটা কিন্তু আরো বেশি। কারণ এটা মানুষের প্রতি, আমি যদি ওই সরকারের মধ্যে থাকি, জোট সরকারে, আমার প্রতি মানুষের সংশয় তৈরি হবে। তা হ্যাঁ। আমি মনে করবো আমার কোনো পরীক্ষায় স্বচ্ছ নয়, এটা তো সব থেকে বড়। হ্যাঁ, এবং একটা, এটা তুমি তোমার সাংবাদিক জীবনেও দেখেছো, যে এরকম একটা যখন পরিস্থিতি হয়, যখন সরকার খুব দুর্বল হয়ে যায়, তখন আমলারাও তখন তাদের নিজেদের অনেক রকম দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তারা আহ, হম। সরাসরি অনেক কিছু যেরকম আগে কাজ করতো সরকারের জন্য, সেটা আর করে না। মানে গত 10 বছরে মোদির যে সমস্ত আমলারা যেভাবে সার্ভিস দিয়েছে, বোধহয় এই মোদি 3.0-তে এসে তারা কিন্তু সেইভাবে সার্ভিস দিচ্ছে না, যার জন্য বিষয়টা আরো বেশি সামনে চলে আসছে। একদম দেখো সুব্রত, আমাদের যখন এই বামফ্রন্ট সরকারের যখন শেষ জমানা, শেষ 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 কয়েক সময়, বছর হ্যাঁ, যখন, ঠিক ঠিক ঠিক। তখন তখন তারা মনে করেছিল, তখন আপনারা মনে করেছিল যে এই সরকার আর ফিরবে না, হুম। তাই না? তখন একটা, যখন এই পঞ্চায়েতে এরকম হলো, পার্লামেন্টে যেরকম ফল হলো, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের মতো মানে জেলাগুলো, জেলা শক্ত পরিষদ জেলা গুলো যেটা, চলে গেল। অনেকগুলো হুম। অনেকগুলো সিট, সেখানে জেলা পরিষদ বদল হয়ে গেল, হুম। তৃণমূল চলে গেল। হুম। তখনই কিন্তু একটা অশনি সংকেত আমরা দেখেছিল। হুম। তার ফলে এই যে 2011-তে এই যে বামফ্রন্টের যে ভয়ানক ভাবে পতন হলো, তার হুম। কারণ হচ্ছে একদিন যারা ওই বাঁশের খুঁটির মতো সাপোর্ট দিয়েছিল, সেই সাপোর্টিং জিনিসগুলো কিন্তু আস্তে 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 আলগা হয়ে গেছিল। ফলে
এই যে সরকারটা যদি একটা বাড়ি হয় ওই বাঁশের ঢাকনা দেওয়া, তো বাড়িটা হুড়মুড় করে ভেঙে পড়েছে, এখানেও তাই একই ব্যাপার। মানে মোদির যে তন্ত্র, মানে যে লোক তানাশাই চালাবার জন্য যে লোকতন্ত্রকে দরকার হয়, সে তন্ত্রটা এখন অনেকটাই তার পাশে আর নেই আগের মতো। এবং তার একদম জন্যই একদম এই একদম সমস্তগুলো আরো বেশি প্রকাশ পাচ্ছে, এবং একের পর এক, একদিন কোনোদিন নিট, কোনোদিন নেট, তারপরে আবার সিএসআই নেট, এরকম একটার পর একটা একদম। বেরিয়ে আসছে। আমি এরপরে যে প্রশ্নটা তোমার কাছে যাব, সেটা তুমি যেহেতু ছাত্রদের সঙ্গে, ছাত্র মহলে তুমি খুব পপুলার এবং ছাত্রদের সঙ্গে তোমার মেলামেশা আছে, আমি জানি তুমি পড়াও এবং ছাত্রদের সঙ্গে মেলামেশা করো, এইরকম একটা ঘটনায় ছাত্র এবং তার অভিভাবকদের মধ্যে কিরকম আঘাত লাগে যে একটা পরীক্ষা হঠাৎ বাতিল হয়ে গেল, বা পরীক্ষাটা কয়েকদিন পরে হবে, যেটা হতে চলেছিল সেই নেটটা, সেটা কয়েকদিন পরে হবে, তারা প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ বাতিল হয়ে গেল। এইরকম অবস্থায় ছাত্রদের মধ্যে এবং অভিভাবকদের মধ্যে কিরকম প্রভাব পড়ে? আসলে এইটা তো একটা অনেক বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা, কিন্তু আমি দেখেছি এখন তো পরীক্ষার অনেকগুলো ধাপ থাকে কলেজে, আমাদের সময় অতটা ছিল না কলেজ বা ইউনিভার্সিটিতে। হুম। সেখানে প্রথমে আম, আহ, তোমার হচ্ছে সেমিস্টার অ্যাসেসমেন্ট থাকে, তাকে সিএ বলে, ক্লাস অ্যাসেসমেন্ট। সেরকম প্রত্যেকটা দুটো করে সেমিস্টারে, একটা করে ইয়ার, প্রত্যেকটা সেমিস্টারে দুটো করে ক্লাস অ্যাসেসমেন্ট থাকে। এবং ক্লাস অ্যাসেসমেন্টটা যদি কেউ ফেল করে, তার মানে সে ফেল। হুম। এখন ছাত্রছাত্রীরা ক্লাস করুক বা না করুক, এই যে CA1 বা CA2 কিংবা সেমিস্টার, এ পরীক্ষা কিন্তু তারা কোনোদিন মিস করে না। হুম। এবং যদি কোনো ক্রমে ঠিক রুটিন মতো নিয়ম মতো পরীক্ষাটা না হয়, তাহলেই কিন্তু অন্য সব তুমি পরিকাঠামো দিলে না, শিক্ষক এলো না, পড়ানো হলো না, লাইব্রেরিতে বই পাচ্ছ না, ইন্টারনেট নেই, সব সহ্য করবে। হুম। কিন্তু পরীক্ষার সময়টা যদি আমার ওলট পালট হয়ে যায়, যদি আমি 2 মাস পিছিয়ে পড়লাম একটা সেমিস্টারে, তাহলে কিন্তু স্টুডেন্ট থেকে শুরু করে অভিভাবক, তাদের কিন্তু মাথা খারাপ হয়ে যায়। কারণ তারা ভাবছে কি, আমি তো 2টো মাস আমার জীবন থেকে নষ্ট করলাম। এই 2টো মাসকে আমি যদি ঠিক মতো কাজে লাগাতে পারতাম, আমি 2টো মাস আমার হাতে চলে আসতো। এখন আমাদের তো এমন কিছু নয় যে দেশে যে সব রাজ্যে একসঙ্গে সব পরীক্ষা হয় ইউনিভার্সিটির, ভাগ ভাগ করে হয়, মানে একটা জুলাই মাসের মধ্যে শেষ হয়ে যায়। এখন কোনো ইউনিভার্সিটি বা কোনো কলেজে যদি জুলাই মাসের মধ্যে লাস্ট সেমিস্টারটা, বিশেষ করে যারা থার্ড মানে ফাইনাল ইয়ার, তাদের যদি লাস্ট সেমিস্টারটা শেষ না হয়, তাহলে কিন্তু আমি দেখেছি যে ছাত্রছাত্রী এবং তার অভিভাবকদের কতটা ডিপ্রেশনে চলে যায়, যে আমার জীবন থেকে এই 4টে মাস বা এই 3টে মাস পুরোপুরি মানে হারিয়ে গেল। আমি 4টে মাসকে আমি পুরোপুরি মানে আমার জীবন থেকে নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এখানে তো সুতরাং আরো আরো বেশি, মানে এখানে তারা স্বপ্ন দেখে, কেউ হ্যাঁ, ডাক্তার হবে স্বপ্ন দেখে, সেই কেউ বলছি, হ্যাঁ হ্যাঁ। গবেষক হবে স্বপ্ন আসলে দেখে। হ্যাঁ। একদম একদম একদম। হ্যাঁ। আসলে এ- ব্যাপারটা কি, এইটা তো এই কলেজটা বা ইউনিভার্সিটি তো ধাপ, সেই ধাপটা পেরিয়ে এসেই তো তারা আলটিমেটলি ওইখানে ওই নেটে, ধরো স্কুল পরীক্ষা যদি ঠিক সময় না হয়, ধরো কোনো রাজ্যে একটা মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে গেল, CBSE পরীক্ষা পিছিয়ে গেল, ISC পরীক্ষা পিছিয়ে গেল, সেই জায়গায় যে একটা শখ আমি দেখেছি স্টুডেন্টদের মধ্যে হয় আর কি, প্রচন্ড শখ, মানে এ লোকটা এগিয়ে গেল, আমি পিছিয়ে পড়লাম, এ পিছিয়ে গেল। আর এই সমস্ত পরীক্ষায় মানুষ তো অনেক হয়তো ঠিক মতো হায়ার সেকেন্ডারি, CBSE, ISC পড়ে ঠিক মতো পড়ে না, তারা পুরো লেবারটা দেয় হচ্ছে এবারটা দেয়, এই ঠিক ঠিক কম্পিটিটিভ পরীক্ষার জন্য। ঠিক। ওটাই এবং ওদের ধ্যান দেন। এই যে একটা পরীক্ষা যখন বাতিল হয়ে যায়, তখন তাদের প্রস্তুতির উপরে যেমন একটা ধাক্কা পড়ে। মানে আমি যদি ব্যাপারটাকে এভাবে দেখি, যে নরেন্দ্র মোদীকে বেনারসে আবার যদি কেউ ভোটে দাঁড়াতে বলে, যে আপনি আবার এসে ভোটে দাঁড়ান, তাহলে নরেন্দ্র মোদীর যে ধাক্কাটা হবে, এবং তিনি হয়তো আবার ভোটে জিতবেন কিনা সেই প্রশ্নও চলে আসবে। তা ঠিক ছাত্রদের মধ্যে এই জিনিসটা তো হতে পারে, যে আমি কারণ এত প্রস্তুত। কারণ সেদিন আমি একজন ওই এখানে নেট পরীক্ষা দিয়েছিল একজনের সঙ্গে আমি কোচিং কথা বলছিলাম। সে গ্রামের একটি মেয়ে আর কি, একদম বাঁকুড়ার গ্রামে থাকে। এবং সে মানে এসে প্রায় হাই হাই করে কাঁদছে, যে এই নেট পরীক্ষাটা আমার একটা এমন প্রিপারেশন করেছিলাম, তাতে আমার একটা ছিল, আমি একটা চাকরি পেলে তাতে আমার পরিবারটা, দরিদ্র পরিবারের মেয়ে, তার পরিবারটা বাঁচবে। কিন্তু হুম। স্যার আমার তো পুরোপুরি মনে হচ্ছে আমার এখন ডিপ্রেশনে একটা চলে যাচ্ছে। আমি বললাম, না, তোমার ঠিক। তো সামনে পরীক্ষা, তুমি আবার তো তৈরি হতে পারবে। বলে না, আমি যে আম, মানে স্পিরিটটা নিয়ে আমি প্রথম পরীক্ষাটা দিয়েছিলাম, আমার সেই স্পিরিটটা আমি আর পাবো কিনা, হুম। সেইটা কিন্তু আমি কিন্তু খুব একটা নিশ্চিত না। শুধু আমি নই, আমার যারা বন্ধু বান্ধব আছে, তারা প্রত্যেকেই, মানে আমি যদি একটা ধাক্কা যদি আসে, সে ধাক্কাটাকে তো সামলানোর জন্য একটা মিনিমাম সময় দেয়। নেক্সট যে নেট পরীক্ষাটা হবে, তার মধ্যে ধাক্কাটা সামলানো সম্ভব কিনা, সেটাই কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে ডাউট আছে। কারণ জীবনে
এটাই তো সব থেকে বড় প্রথম কম্পিটিটিভ পরীক্ষা। সেখানে যদি আমি একটা ধাক্কা খেয়ে যাই, সেই ধাক্কাটা সামাল দেওয়া কিন্তু ভীষণ ভীষণ মুশকিল। তো তোমার কি মনে হচ্ছে লোকসভাতে তো বিরোধীরা এই ইস্যুটাকে খুব বড় করে নিয়ে আসবে? সেটা কিরকম ভাবে সামলাবে আমাদের বিজেপি? সামলাতে কি আদৌ পারবে? আসলে বিজেপি লোকসভায় কিরম ভাবে সামলাবে আমি জানি না, কিন্তু লোকসভার বাইরে সামলানোর মতো কিন্তু ওদের কৌশল আছে। এই যে বিরোধী দলগুলো যারা আনার জন্য একজোট হচ্ছে, হুম, সে আমার খুব সন্দেহ আছে এই একজোটটা ঠিক মতো করতে পারবে কিনা, সেটা নিয়ে আমার একটা কিন্তু সন্দেহ। কারণ আমরা আগের বারও দেখেছি, আগের বারে যেটুকু ক্ষমতা থাকুক, হুম, কোনো বিষয়তেই কিন্তু ওরা একজোট হতে হতে পারেনি বিভিন্ন কারণে। আমি হয়তো সমর্থন করিনি, কিন্তু আমি অ্যাবস্টেন করেছি। আমার একটা বড় সংখ্যক এমপি আছে, আমি অ্যাবস্টেন করেছি। এখন এই ধরনের এই কৌশলটা কিন্তু বিজেপির, আমরা যে ক বছর ক্ষমতায় আছে আমরা কিন্তু দেখেছি, এই খেলাটা কিন্তু ওরা খুব ভালো। রাজ্যসভায় আমার স্ট্রেংথ সত্ত্বেও আমি কিন্তু সেই প্রস্তাব পাশ করে আমি সরকারকে টিকিয়ে রেখেছি। ঠিক মানে আছে। এই খেলার এই মানে আমরা যদি বলি যে আউট অফ কোর্ট সেটেলমেন্ট, হ্যাঁ, এই আউট অফ কোর্ট সেটেলমেন্টটা এখন কতটা ওরা করতে পারে আর কি, সেটার উপর কিন্তু খুব হ্যাঁ, ডিপেন্ড করছে আর কি। বিজেপির গতবারের যে ইম্পর্টেন্ট যে বিলগুলো রাজ্যসভায় পাশ করাতে তারা সাহায্য নিয়েছিল যে দুটি দলকে, মূলত যে দুটি দলকে, সেটা একটি নবীন বাবুর বিজেডি এবং আরেকটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস, জগনের। এবং দুটো দলকেই কিন্তু বিজেপি পেছন থেকে ছুরি মেরে দিয়েছে বলে বলা হচ্ছে। এবং সে দুটি দলের কার্যত বিজেডির তো কোনো লোকই নেই, শূন্য হয়ে গেল। অস্তিত্ব নেই। লোকসভায় শূন্য হয়ে গেছে, রাজ্যসভাও কিছু দিনের মধ্যে অনেক কমে আসবে। আর জগনেরও প্রায় তাই, 4 জন বোধহয় লোকসভায় এসছে। তো এই দুটো দল কি সেভাবে সাপোর্ট করবে? রাজ্যসভায় কিন্তু বিজেপির আসলে এখনো মেজরিটি নেই। না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গতবারও কিন্তু বিজেপি আরেকটা দলের উপরে কিন্তু নির্ভর করে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইস্যুতে কিন্তু হ্যাঁ, পার হ্যাঁ, পেয়ে তুমি গেছে। যে দলটার কথা বলতে চাইছো, সে সেই দলের কিন্তু এবার আমি খুব সাংসদ খোলাখুলি শুধু বলছি। সেটা হ্যাঁ, হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই আর ইস্যুতে তৃণমূল কংগ্রেসের একটা কিন্তু একটা খুব অদ্ভুত একটা ইয়ে আছে, যে তাদের নিজেদেরও রাজ্যে ঠিক এই রকম মাপেরই কেলেঙ্কারি আমি তো যেটা সেটাই, আছে। আমি সেজন্যই বলছি। অতএব রেফারেন্স হিসেবে যখনই যখনই তারা লোকসভায় এই টাকে সরকারকে চেপে ধরবে, তখনই কিন্তু ট্রেজারি বেঞ্চ থেকে, মানে শাসক দলের পক্ষ থেকে, একদম একদম তখন একদম তারা একদম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার রেফারেন্স হিসেবে তারা আনবে, যে যে এটা তো যে যে তোমাদেরও হয়। তো যে সেইখানে তোমার গায়ে তৃণমূলের স্ট্র্যাটেজিটা কি হতে পারে? তৃণমূল কি এটা থেকে মানে এটা থেকে সরে যাবে? তার একটা ইঙ্গিত অবশ্যই পাওয়া আসলে গেছে। আহ, তৃণমূল বোধহয় প্রথম লোকসভাতেই যেটা আলোচনা করে যে চিঠিটা দিয়েছে মোদীকে, সেটা তো বোধহয় ওই নতুন দণ্ড সংহিতা, ন্যায় সংহিতা আইনের হ্যাঁ ওটাকে পিছিয়ে দেওয়া, মানে এই বিষয়টাকে বোধহয় তৃণমূল সেভাবে সামনে আনতে চাইছেন হ্যাঁ, না। কারণ আমার গায়ে ময়লা থাকলে আমি অন্যের গায়ে ময়লা খুঁজবো কি করে, এই হচ্ছে কথা। হ্যাঁ, এবং সেটা নিয়ে আমি আমি যে জন্য বললাম আমার তো সন্দেহ ওখানেই। কারণ গতবার গত পার্লামেন্টে অনেক ইম্পর্টেন্ট ইস্যুতে যেটা বাইরে তৃণমূল কংগ্রেস গলা ফাটিয়েছে, কিন্তু সংসদে গিয়ে তাদেরকে কিন্তু প্রতিবাদও করতে দেখা যায়নি, এবং একদম ফাইনাল দিতে তারা কিন্তু অ্যাবস্টেন করেছে। উপরাষ্ট্রপতি রাজ্যসভা। নির্বাচন, যেমন উপরাষ্ট্রপতি নির্বাচন, হ্যাঁ, সেই রাজ্যসভায়। সেই সেই। হ্যাঁ। হুম। তো এই যে এই বিষয়গুলো এবারও হয়তো তৃণমূল এরকম করতে পারে বলে একটা আশঙ্কা বোধহয় অনেকের মধ্যেই রয়ে গেছে, যে ঠিক সেইভাবে তারা এই ইস্যুতে, অন্তত নেট বা নিট ইস্যুতে, সাধারণ মানুষ কি চাইছে, সাধারণ মানুষ তৃণমূলের কাছে কি আশা করে আমাদের শাসক দলের কাছে? কারণ বাংলা তো একটা ডাক্তারি পরীক্ষায় একটা প্রত্যেক বাঙালির স্বপ্ন থাকে যে তার ঘরের ছেলে মেয়েরা হুম। ডাক্তার হবে, প্রত্যেক ঘরে ঘরে। তারা কি চাইছে তৃণমূলের কাছে? না, তারা তো আমার তো মনে হয়, আমি একজন তৃণমূলের ইয়ং মানে খুব তরুণ সাংসদের সঙ্গে কালকে আমি কথা বলছিলাম একটা সম্বর্ধনা সভায় আমাদের এখানে হয়েছিল। তিনি বললেন যে এটা তো নিয়ে আমরা লড়াই করব। আমি বললাম এটা তো তোমার একা লড়াই নয়, তোমাকে যদি পার্টি যা হুইপ দেবে তুমি লোকসভায়, আমার মনে হলো আমি এটার বিরুদ্ধে গর্জে উঠলাম। সেরকম ভাবে তো আর লোকসভা চলে না। এবার তুমি ফার্স্ট পার্লামেন্টে, মানে তুমি একটা সংসদীয় রাজনীতিতে কোনোদিন এমএলও হওনি, কোনোদিন তুমি সংসদও হওনি, ফার্স্ট যাচ্ছ, তোমাকে আগে প্রসেসটা জানতে হবে। তোমাকে দল বলতে দেবে কিনা, তোমাকে দল বলতে দেবে কিনা, সেটাও তোমার একটা ইন্টারেস্টিং উল্লেখযোগ্য দেবদত্তা, ব্যাপার। এই ইস্যুটা যে সারা দেশে যে এতটা ঝড় তুলেছে, তার ইয়েতে কংগ্রেস সারা দেশে আন্দোলন শুরু করেছে। কালকে সমস্ত দেশ, রাজ্যের সমস্ত বিজেপি অফিসের ধর্ণা দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। এবং অন্য দলগুলো, এমনকি বাম দলগুলো, ডিএসও পর্যন্ত, তারা কলকাতা ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ দেখিয়েছে। আমরা খুব কিন্তু খুব ইন্টারেস্টিংলি ভাবে এই রাজ্যের এত বড় সাংগঠনিক শক্তি যাদের, সেই তৃণমূলকে কিন্তু সেভাবে এই ইস্যুতে সক্রিয় হতে দেখছি না। না, আমি তো সেই প্রেক্ষিতেই ভাবলাম, আমরা বললাম যে তুমি যে বলছিলে পার্লামেন্টের চাপে পড়বে, আমি তো সেই প্রেক্ষিতটা ধরেই বললাম
ঠিক। যে এইটাই কিন্তু ওরা একটা ব্যাকফুটে আছে। এই ব্যাকফুট আর এবং কি এটা যেটা সবাই বলে, এবং আমরা যারা খবরের কাগজের সঙ্গে যুক্ত ছিল সাধারণ মানুষও জানে, যে এই যে কেজরিওয়ালকে ধরে জেলে পুরে দিলাম আমি, ইডি জেলে পুরে দিল, কিন্তু হুম। এইখানে এত বড় বড় তদন্ত হচ্ছে, স্ক্যাম হচ্ছে, একটা তো জেল হচ্ছে না। হুম। তার পিছনে তো নিশ্চয়ই কোনো একটা মানে মানে বোঝাপড়া কিংবা আন্ডারস্ট্যান্ডিং আছে, এটা যে কেউ যে কেউ লোকে বুঝতে পারে। এবং সেটা যে কতটা আন্ডারস্ট্যান্ডিং কতটা গভীর বা কতটা জোরালো, এইবার কিন্তু এটা একটা কিন্তু একটা মানে পরিষ্কার হওয়ার কিন্তু চান্স আছে। কিন্তু এখন যা গতি প্রকৃতি গতি প্রকৃতি দেখা যাচ্ছে, আমার তো মনে হচ্ছে না যে এটা নিয়ে মানে তৃণমূল কংগ্রেস খুব একটা বেশি সক্রিয় হবে। কারণ আমার এগেনস্ট এখানে তদন্ত চলছে, এবং মানে ওদের একটা ভয় আছে যে ওইখানে তদন্তটা সিবিআই করছে, আমাদের ঠিক। পশ্চিমবঙ্গের তদন্ত। ঠিক। সেইখানে ওরা যদি কিছু করে, পাছে ওই কান টানলে মাথা চলে আসে, সেই একটা ঠিক। মানে গোছের যদি হয়, হ্যাঁ। সেইটা ওদের একটা তো মানে দোটানার মধ্যে আছে। কারণ আমি আর যে যে ইয়ং সাংসদের সঙ্গে কথা বলছিলাম, তরুণ সাংসদ প্রথম গেল, তার কিন্তু টকবক করে পড়ছে এইসব ইস্যু আছে। আমি বললাম তো তুমি তো নিজে থেকে ইস্যু করতে পারো না, তোমাকে মানে বলতে যাবে কি? মানুষের চাপ আছে, মানুষের, আমি যদি বলতে পারি যে একদম। মানুষের চাপ আছে যে তৃণমূল সরব হোক, সেটা বাইরে হোক একদম। সংসদের বা ভেতরে হোক। মানুষ তাই চাইছে। একদম। হ্যাঁ। হুম। এখন যে এই যে রাজনৈতিক লোকরা যে এর সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে শাসক দল, এটা তো অনেকটাই সামনে এসে গেছে। কেননা বিহারের একটা উদাহরণ আমি সম্প্রতি এসছে হুম। একটা খবর এসছে যে উপমুখ্যমন্ত্রী। একটি সরকারি গেস্ট হাউসে যারা এই পরীক্ষার আগে গিয়ে ছিল, সেই গেস্ট হাউসের রুম বুক হয়েছে কোনো মন্ত্রীর নামে। হ্যাঁ, এবং সেই মন্ত্রীটি কে, এইটা কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ভাবে তার সামনে আসেনি, প্রকাশ্যে আসেনি। এখন সেই মন্ত্রীটা যদি এই দিকের হয়, মানে এই শাসক দলের কোনো মন্ত্রী হয়, যেহেতু ওখানে নীতিশ কুমার এবং হুম। বিজেপির জোট সরকার এখন চালাচ্ছে, তাহলে তো বিজেপি আরো সমস্যায় পড়বে। একদম। হ্যাঁ। কারণ এমনিতেই এবারের বিহারের পরিস্থিতি একটু মানে গোলমেলে আছে আর কি। হ্যাঁ, সুতরাং এরা এতগুলো যে আসন পেয়ে যাবে কংগ্রেস, আর আর যদি কেউ তো ভাবেনি। হুম। বিহারে বিহারে তো সবাই ভেবেছিল ক্লিন সুইপ হবে, যেরকম উত্তরপ্রদেশেও ভেবে রেখেছিল আর কি। হ্যাঁ, কিন্তু এই সেটাই। দুটো তো, যাকে আমরা গোবলয় বলি আর কি, এই গোপালয়, হ্যাঁ। গোবলয়টা তো আমাদের ভারতের মানে কি বলবো, মানে এই সংসদীয় রাজনীতির একটা মেরুদণ্ড, এবং একটা তাই না? অন্য ইন্টারেস্টিং তথ্য আজকে যেটা এসছে সেটা হচ্ছে যে বিজেপি কাস্ট সেন্সাস এবং মুসলিম সংরক্ষণ, একদিকে চন্দ্রবাবু নাইডুর মুসলিম সংরক্ষণ এবং নীতিশ আর কুমারের এদিকে কাস্ট, নীতিশ কুমারের, এ হ্যাঁ, সেটাই দুটোরই মেনে নিচ্ছে। বিরোধী। আজকে যেটা হয়েছে, সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নীতিশ কুমার এবং বিজেপি সরকার, কাস্ট সেন্সাস যাতে চালু করা যায় হ্যাঁ, পাটনা সেই তো বলছি, হাইকোর্টের হ্যাঁ। রায়টাকে স্টে করার জন্য। তার মানে তারা সেই কাস্ট সেই সেন্সাসের পক্ষে যেতে বাধ্য হচ্ছে নীতিশ কুমারের আমরা চাপে। মানে মানে একেবারে ঢোক গেলা আর কি। এর ঢোক গেল। যাই হ্যাঁ, হোক, মানে আমরা আমি, মূল প্রসঙ্গে আবার আসি। সেটা হচ্ছে যে এই এইরকম একটা বড় যে এই দুর্নীতি থেকে আগামী দিনে স্বচ্ছতার সঙ্গে আবার পরীক্ষা পদ্ধতি চালু করা, এবং এটা করার জন্য কি সরকারের কি করা উচিত বলে তোমার মনে হয়? এই শিক্ষামন্ত্রীকে সরিয়ে দিয়ে নতুন করে এনটিএ সাজানো, না এনটিএ প্রথাটাকেই ভেঙে দিয়ে ইয়ে করা, নিটটাকে রাজ্য স্তরে নিয়ে এসে আবার পুরনো পদ্ধতিতে ফিরে আসা? তোমার কি মনে হয় এটাকে কি করা উচিত? আসলে আমি সুপ্রিম কোর্টের যে মানে এগুলো দেখছিলাম আর কি, যে পর্যবেক্ষণ গুলো দেখছিলাম আর কি, হ্যাঁ। তাতে কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে এইটাতে এই যে আমি শুরু করলাম একটা জিনিস, বেশি দিন তো হয়নি, হুম। তার মধ্যে গোড়াটা বোধহয় পচতে শুরু করেছে। আমি সুপ্রিম কোর্টে যে পর্যবেক্ষণ গুলো বলছিলাম, হুম। যে যদি তুলতে হয় আমায় গোড়া থেকে তুলতে হবে। হুম। গোড়া যদি পচে যায় তাহলে গাছ আর কিছু থাকবে না, সে ঠিক। পচাটা একদম পুরো পাতা পর্যন্ত যাবে। আমি সুপ্রিম কোর্টের কথাবার্তা শুনে আমার মনে হলো, ওরা বলছে একদম পুরো ঝেড়ে মানে আগা পাঁচতলা হয় ঝাড়ো, কিংবা তুমি অন্য একটা পদ্ধতি বার করার চেষ্টা করো, মানে কড লাইনের মতো, মেন লাইনে না গিয়ে কড লাইন কিছু একটা ভাবো, যেটা দিয়ে অন্তত মানুষ মনে করবে স্বচ্ছ আছে, স্বচ্ছতার সঙ্গে। নাহলে তো মানুষের, এই যে আমি এত কষ্ট করে পড়াশোনা করছি, প্রচুর ছেলে মেয়ে কোচিং সেন্টারে পড়ে, প্রচুর পয়সা খরচা করে এই এই নিটের জন্য তৈরি হয়, হ্যাঁ। সে ছেলে মেয়ে সে তো পয়সাও গেল, মানে আমও গেল ছালাও গেলোর মতো অবস্থা। কিন্তু তার কিন্তু সব থেকে বড় যেটা গেল আর কি, তার যে একটা আশা, ভরসা, একটা আস্থা, সেটাকে সম্পূর্ণভাবে আমি গুড়িয়ে দিলাম। এবং এই বয়সে যখন মানুষ আশাহত হয়, এই চাপটা সহ্য করার মতো ক্ষমতা, একদিকে পড়াশোনার চাপ, একদিকে বাড়ির চাপ, এত পয়সা খরচা করে পড়েছি, এত এত পড়াশোনা করেছি সেই চাপ, আমার কাছে এটা আমার বাড়ির লোকের প্রত্যাশার চাপ, হুম। এই সব মিলিয়ে কিন্তু এই যে আইআইটিতে কতগুলো পরপর আত্মহত্যা হলো, সবই তো এই হুম। চাপ থেকে না। চাপ যে থেকে। যে ছেলে মেয়েটা আইআইটিতে ভর্তি হয়েছে,
কিন্তু কি হলো, তার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না। আমি একটি ছেলে মেয়ের সঙ্গে কথা বলছিলাম, তার সঙ্গে সে বলছিল আমার তো পড়ার কোনো ইচ্ছে ছিল না, সে লিখে গেছে চিঠিতে, আমার কোনো পড়ার ইচ্ছে ছিল না, বাড়ি থেকে চাপ দিয়ে এটা পড়িয়েছে, কিন্তু এর সঙ্গে আমি শুট করতে পারছি না। এটাও যেমন একটা দিক। হুম, আবার আরেকটা দিক হচ্ছে যে আমি একটা পরীক্ষায় ফেল করেছি, হুম, তার মানে আমাকে আবার একটা বছর থাকতে হবে, হুম, আমাকে আমার জুনিয়ররা এরকম বলবে। হুম। সেই একটা অনেক রকম তো চাপ থাকে এই বয়সে, এবং সে চাপটাকে নেওয়ার মতো ক্ষমতা কজনের থাকে, আর না, মাল্টিভেরিয়াস চাপ আছে না সেই চাপটা থেকে। না, তাহলে এটাকে টেক করার জন্য কি করা উচিত? আমাদের শিক্ষামন্ত্রী, এই শিক্ষামন্ত্রী থাকলে কি মানুষের আস্থা থাকবে? বা এই এনটিএ থাকলে, বা এই প্রদীপ যোশী থাকলে মানুষের কি আস্থা ফিরবে, যতই ভালো পদ্ধতি না, করুক? আমি আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গে যেমন যারা মাথাকে ধরে ধরে জেলে পুড়েছে, হুম, হুম, একটা তো করেছে, অন্তত একটা তো কিছু করেছে। এই প্রথম হুম, একটা হুম, জিনিস দেখলাম যে একদিন ধরে যে স্কুল সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান সে জেলে, প্রাথমিক পর্ষদের যে চেয়ারম্যান সে জেলে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপদেষ্টা সে জেলে, যে মানে সভাপতি সে জেলে। সুতরাং এই যে জিনিসটা, এটা কিন্তু একটা বড় কিন্তু একটা ধাক্কা। কাজ আমরা করেছে, হ্যাঁ। সবসময় কি বলি যে একটা দৃষ্টান্তমূলক কিছু করতে হবে, এটা কিন্তু একটা এখন কেউ দৃষ্টান্ত। দুর্নীতি করতে গেলে অনেকবার ভাববে, 10 বার 100 বার ভাববে একদম যে সেই। সেটাই। এরকম এই ক্ষেত্রেও একটা শাস্তিটা কিন্তু দৃষ্টান্তমূলক হওয়া উচিত, যে কোনো রকম ভাবে আমি হুম, মানে আমার রাজনৈতিক ভবিষ্যতের কথা ভাবলাম, কিংবা আমার এইটা যদি একবার যদি ডিসিশনটা মানে যদি নিতে পারে, তাহলে এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টের কিন্তু একটা বড় ভূমিকা আছে। সুপ্রিম কোর্টটা কিন্তু জানে যে কেন্দ্রীয় সরকারের একটা অবস্থা এরকম। এই সময় যদি সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিতে পারে যে তুমি আবার ওই ব্যাপন কেলেঙ্কারিকে আবার নতুন করে শুরু করো, তার হুম, যারা মাথা আছে তাদের হয়তো শাস্তি পায়নি, এই হুম, প্রদীপ যোশীকে ধরে তুমি এবার ব্যাপন কেলেঙ্কারি সবগুলোকে শাস্তি দাও। এইটা কিন্তু একটা আশা আছে যদি সুপ্রিম কোর্ট যদি ঠিক মতো করা, কারণ সিবিআই ইডি সবই তো এর হাতে, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। একমাত্র সুপ্রিম কোর্ট যদি এই কড়া এই কেস এই মামলাটাকে নিয়ে খুব বেশি সরব হয় এবং অন্য সব কুচকাত মামলা ছেড়ে দিয়ে এই যেটা একটা জাতির ভবিষ্যতের ব্যাপার, হুম, সেইটাকে নিয়ে যদি সব থেকে বেশি সুপ্রিম কোর্ট যদি মানে, কারণ সুপ্রিম কোর্ট পারে, আমরা ভবিষ্যৎ আমরা আগে দেখেছি যে কে বিভিন্ন পারে? ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পারে। সেই যে আমি যে পারি, আমার যে ক্ষমতা আছে, সেটাকে কিন্তু আবার এক্সিকিউট করার কিন্তু একটা চান্স কিন্তু সুপ্রিম কোর্টের কাছে মানে এসেছে, সেটা কিন্তু ওদের করা উচিত। ঠিক। আমাদের সময় শেষ। সবাই, সমস্ত দর্শককে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।